এই মাছটা এভাবে রান্না করলে যে এতটা মজা হয় আমার কোনো ধারণাই ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার আর এখন হচ্ছে সকাল 9টা। তো দুটো মেয়েই আর কি, ছোটো জন চলে গিয়েছে মাদ্রাসায় আর নাফি চলে গিয়েছে স্কুলে। ওদের আসলে নাফির অনেক দিন পরে কিন্তু স্কুলটা খুললো, এই প্রথম ওদের ফার্স্ট ক্লাস শুরু হলো। 1 তারিখে অবশ্য কিছু সময়ের জন্য স্কুলটা খুলেছিল বই দেওয়ার জন্য, তবে ঠিকমতো বইও কিন্তু দেয়নি। আমরা কিন্তু প্রতিবারেই দেখি সব বাচ্চাদের জানুয়ারির 1 তারিখে কিন্তু বই পাওয়ার একটা উৎসব লেগে যায়, প্রতিটা স্কুল কিন্তু বইসব হয়ে যায়। তো এবার কিন্তু এই জিনিসটা আমরা দেখিনি, অনেক স্কুলে আসলে বাচ্চাদের বই দিয়েছে, আবার দেখা যায় কিছু কিছু বই দিয়েছে, ফুল বই দেয়নি। তো দেখা যাক আজকে হয়তো বা ফুল সেট দিয়ে দিবে। আর দুদিন ধরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, আজকে কিন্তু ঠান্ডার প্রকট একদমই কম। এই যে দেখো, আমি কিন্তু সোয়েটার খুলে কাজে লেগে গিয়েছি। ঘুম থেকে উঠে কিন্তু নাস্তা খেয়েছি আর খুব ভোরে উঠেছি আজকে। ওই যে বললাম মেয়েদের ক্লাস ছিল, তাসনিমের তো 7:30 থেকে মাদ্রাসা, এরপর নাফি চলে গিয়েছে 8টার দিকে। তারপর কিন্তু আর ঘুমাইনি, কারণ একবার যদি ঘুমিয়ে পড়তাম তাহলে ঘরের কাজকর্ম একদম শিখে উঠে যেত। আর ঠান্ডার মধ্যে দেখবা শুয়ে থাকলে শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে, কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো আমি এই কাজটা করি, যখন দেখি আমার ঠান্ডা লাগে আমি কিন্তু চটপট উঠে যেয়ে কাজকর্ম শুরু করে দেই। তখন কাজ করতে করতে দেখি কি গরম লেগে যায়। তো চটপট যখন উঠে কাজকর্ম শুরু করে দিই, দেখা যায় খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়ে যায়। এরপরে কিন্তু আমি রিল্যাক্সে বসে থাকি। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদেরও কি আমার মতো সেম অবস্থা তোমরা করো? তোমরা কি ঘুমিয়ে থাকো কাঁথা কম্বল মুড়ি দিয়ে, নাকি কাজ করো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবা। আর আমার বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে করে আমি তোমাদের কাছে ধন্যবাদ পৌঁছে দিতে পারি। আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছ থেকে আমি সবসময় যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আমি বলবো প্রথমে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো বা ভিডিওটি দেখছো, তো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, প্লিজ সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। সেই সাথে সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আর আমার যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে এত দূর আনতে সহায়তা করেছে, তোমাদের জানে মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমি কিন্তু ঘর দুয়ার গুছিয়ে এরপরে রান্নাঘরে চলে আসছি। অবশ্যই এর মাঝে টুকিটাকি ঘরের অন্যান্য কাজকর্ম করেছি, যেমন ড্রয়িং রুমটা গুছিয়েছি, তারপর হচ্ছে বেডরুম গুছিয়েছি, মানে প্রতিটা রুমেই আমি গুছিয়েছি। তো ভিডিও করতে করতে দেখলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমি কী করেছি জানো, মাঝখান থেকে ভিডিওটা কেটে দিয়েছি। তো যতটুকু পারি ততটুকুই আর কি দিয়েছি, নয়তো দেখা যায় ভিডিওটা বেশ বড় হয়ে যাবে, তখন দেখতে বোরিং লাগবে। তো যাই হোক, আজকে ভিডিওটা অর্ধেক আপলোড করব, আর না হয় অন্য আরেকদিন আপলোড করে দিব। আসলে আমরা যারা ইউটিউবে কাজ করি তারা কিন্তু সবারই আসলে কম বেশি আমাদের এমন করতে হয়, কখনোই দেখা যায় সেম দিনের ভিডিও সেমভাবে দেওয়া যায় না, মাঝে মাঝে একটু গরমিল হয়ে যায়। তো আমারও কিন্তু সেই অবস্থায় হয়েছে, যেমন আজকের ভিডিওটা আমি তো অর্ধেক নিয়েছি, তো দেখা যায় যে অর্ধেকটা ভিডিও রয়ে গিয়েছে, সেটা কিন্তু আবার পরে পোস্ট করতে হবে। আর আমার হেল্পিং হ্যান্ডটা এখনও আসে নাই, তো কখন আসবে জানি না, এই কারণে কিছু থালা বাসন ছিল, এগুলো আমি ধুয়ে নিলাম। ও আসলে পরে আবার দেখা যায় অন্য কাজ করিয়ে নিব। তো বন্ধুরা, রান্নাঘরে এসে থালা বাসন ছিল অনেকগুলো, সেগুলো সব ধোয়া শেষ। এখন আমি রান্না বসাবো। তো চলো দুপুরে রান্না করা শুরু করে দিই। আজকে তেমন কিছু রান্না করবো না, শুধু মাছ রান্না করবো। তো চলো দেখাই তোমাদের কি মাছ রান্না। তো আগেই বললাম যে আজকে তেমন কিছুই রান্না করব না, ঘরে ছিল কাঁচা টমেটো। তো কাঁচা টমেটো আজকে ভাজি করব। আর আমি আজকে একটু নতুনত্ব রান্না করব। এমনি দেখা যায় হাতে মাখিয়ে কিন্তু অন্যান্য মাছ রান্না করি, যেমন আর মাছ বা
ছোট মাছ যেগুলো হয় সেগুলো, কিন্তু আজকে আমি বড় যে রুই মাছ আছে সেটা কিন্তু আজকে অবশ্য হাতে মাখিয়ে না, আমি কষিয়ে রান্না করব। কষিয়ে কিন্তু আমরা রুই মাছ কখনোই রান্না করি না, তো চিন্তা করেছি আজকে এভাবে কষিয়ে রান্না করব আর পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই কারণে কিন্তু আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, আর সাথে টমেটো, ধনেপাতা, পেঁয়াজের কলি যা যা লাগে, আর সাথে কাঁচা টমেটো আমি কিন্তু কেটে নিয়েছি। তো এখন রান্নাটা বসিয়ে দিব। তো আশা করছি আজকের রান্নাটা কিন্তু অনেক মজা হবে। আসলে আমি দেখেছি আমি যে রান্নাটা মনোযোগ দিয়ে করি সেটা কিন্তু বেশ ভালোই হয়, আর যে রান্নাটার মধ্যে আমার মনোযোগ থাকে না, দেখা যায় যতই আমি তেল মশলা দিই না কেন সেটা কেন যেন আর কি খারাপ হয়ে যায়। যাই হোক, এই যে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর ঘরে যে মালটা ছিল আমি মালটা কেটে আমার বরকে দিয়েছিলাম, আর কিছু মালটা ছিল তো ওগুলো আমি দাঁড়িয়ে দিয়ে আর কি রান্না করে শেষ করলাম। এখন যে বসে বসে একটু ফল খাবো সেটা খাওয়ারও কিন্তু সময় নেই। ঘড়িতে কিন্তু অলমোস্ট 11:30 বেজে গিয়েছে, আর একটু আমি তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করছি, কারণ বাচ্চারা আবার স্কুল থেকে চলে আসলে ওদের গোসল করাতে হবে, খাওয়াতে হবে, আমার ঘুম পাড়াতে হবে। এমনি তো দিন ছোট, দেখা যায় একটা আজান দিয়ে দিলে না আর সময় থাকে না। তো আমি রান্নাটা আজকে 2টা তেল দিয়ে করছি, সয়াবিন তেল, সরিষার তেল দিয়েই করছি। তো আমি সয়াবিনের তেল একটু বেশিই নিলাম আর সরিষার তেলের পরিমাণটা একটু কম নিয়েছি। তো আমি কিন্তু মাঝে মাঝে এই কাজটা করি। তোমরা কে কে এইভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তেলের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি আর পেঁয়াজও বেশি নিয়েছি। আসলে এই রান্নাটার মধ্যে পেঁয়াজটা বেশিই লাগে, তবে চাইলে কিন্তু এই সিস্টেমে একটা দুইটা বেগুন দিয়ে বা একটা আলু দিয়েও কিন্তু রান্না করলে খুব ভালো হয়। বেশি না, জাস্ট একটা বেগুন দিয়ে বা একটা আলু দিয়ে তারপর যদি আমি মাছটা এইভাবে রান্না করি সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তবে আজকে ঘরে কোনো সবজি নেই, তাই আমি আর কি এই ভুনাটা করব। ভুনা না ঠিক আর কি, মাছটা আমি কষিয়ে রান্না করব। তো প্রথমেই দেখতে পেলাম আমি কিন্তু পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এরপর যাতে পুড়ে না যায় পেঁয়াজ এই কারণে কিন্তু একটু পানি অ্যাড করেছিলাম। এরপরে এক একে দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা দিয়েছি। এরপরে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণ হবে মরিচের গুঁড়া, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তো এরপরে কিন্তু আমি আরও একটুখানি পানি মিশিয়েছি, নয়তো দেখা যায় মশলাটা না ঠিক মতন কষানো হতো না। তো এই যে দেখো খুব সুন্দর মতন কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। যে কোনো রান্নায় কিন্তু মশলাটাকে খুব ভালো মতন কষাতে হয়, না হলে কিন্তু রান্নার টেস্ট ভালো হয় না। এই যে দেখো মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে, তো উপর থেকে যখন তেলটা উপরে ভেসে আসছে, এ পর্যায়ে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম। আর আজকে আমি রুই মাছের লেজও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো সময়ও রুই মাছের লেজ রান্না করি না, আসলে আমার কাছে লেজ খেতে ভালো লাগে না, আর আমার বড় তেমন পছন্দ করে না। এই কারণে আমি কী করি, হয় শাক দিয়ে রান্না করি আর না হয় ভেজে ভর্তা করি। কিন্তু আজকে মনে হলো আমি লেজটা দিয়ে দেই, আর ভর্তা টর্তা ঝামেলা করব না। আর এই যে দেখো আমি কিন্তু এখন চুলার আঁচটা কমিয়ে দিব, নয়তো কিন্তু আবার মাছটা পোড়া লেগে যাবে, মশলাটাও লেগে যাবে। তো এইভাবে কম আঁচে আমি ঠিক 5 থেকে 10 মিনিট কষাবো। মূলত কিন্তু কষাতে কষাতেই এই আর কি মাছটা রান্না হয়ে যাবে। আর মাঝে মাঝে তো আমি 2-1 বার নাড়াচাড়া দিয়েছি, এই কারণে কিন্তু আমি কাচের একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে আমি দেখতে পারি মাছের কি অবস্থা। তো একটু পরপর কিন্তু আমি এভাবে আর কি দুলিয়ে দিয়েছি, নয়তো দেখা যায় চামচ দিয়ে নাড়াচাড়া করতে গেলে মাছটা ভেঙে যেতে পারতো। যেহেতু আমি মাছ ভাজিনি আর কি, কাঁচা অবস্থায় রান্না করছি, এই কারণে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছ একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। তো দেখো এই যে আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর আলতোভাবে মাছগুলো এখন একটু উল্টে পাল্টে দিব, আর খুব সাবধানে উল্টাতে হবে যেন মাছগুলি ভেঙে না যায়। তো আমি যখন উল্টাতে যাচ্ছিলাম তখনই আসলে বুঝতে পেরেছি মাছটা কি পরিমাণে নরম। ওই যে আগেই বললাম যেহেতু মাছ ভাজি নাই আর কি, কাঁচা অবস্থায় কষিয়ে আজকে মাছটা আমি রান্না করছি। আগেই বললাম এইভাবে আমার ফ্যামিলির কখনো কেউ রান্না করে নাই, আমি ফার্স্ট টাইম রান্না করছি। আমার কেন জানি মনে হলো এইভাবে আমি একটু রান্না করে দেখি, হয়তো বা খেতে ভালো লাগবে, আর আমার মন বলছে ইনশাল্লাহ ভালো হবেই। তো দেখো আমি কিন্তু মাছটাকে খুব সাবধানে উল্টে পাল্টে দিলাম, আর এই যে দেখো আরও কিছুক্ষণ প্রায় আমি 5 মিনিট চুলার মধ্যে আর কি কষালাম, খুব আর কি ধিমে আছে। তো এই পর্যায়ে এখন আমি ফ্রেশ একদম পাকা টমেটো দিয়ে দিব। এই টমেটোটা কিন্তু ভীষণ টেস্টি, মানে টক টক মিষ্টি মিষ্টি একটা টমেটো। তো এখন কিন্তু শীতের সিজন, সব আর কি সবজি কিন্তু ফ্রেশ পাওয়া যায়, আর এই শীতের দিনটা একমাত্র আমার সবজি খাওয়ার জন্য কিন্তু ভালো লাগে। সব ধরনের সবজি পাওয়া যায়, একদম ফ্রেশ সবজি। তো এরকম সবজি তো 12 মাস আমরা পাই না, আর যেহেতু শীতের এই কয়টা দিন পাই চেষ্টা করি সব সময় আর কি একটু খাওয়ার জন্য। আর আমার ঘরে কিন্তু সবজি আসলে তেমন একটা খাওয়া হয় না, কারণ বাচ্চারা তো খেতেই চায় না, একমাত্র আমার বর আর আমি যা খাই। তো টমেটোগুলো দিয়ে দিলাম বিছে বিছে, আর আমি এখন 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব। এই কাঁচামরিচগুলো কিন্তু বেশি একটা ঝাল না,
তাই আর কি মরিচের ফ্লেভারটা যেন ঠিক থাকে, এই জন্যে কিন্তু আমি একদম লাস্টের দিকে মরিচটা দিলাম। আর সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজের কলি। আমার কাছে কিন্তু এই শীতের সিজনে পেঁয়াজের কলি যে কোনো রান্নায় দিতে ভালো লাগে। এবার সবজি হোক বা নিরামিষ তরকারি হোক বা ভাজা ভুনা হোক, সব কিছুর মধ্যেই কিন্তু আমার টমেটো, ধনিয়া পাতা, এরপর হচ্ছে এই যে পেঁয়াজের কলি, এগুলো দিতে বেশ ভালো লাগে। তো আমি কিন্তু পেঁয়াজের কলি আর কাঁচামরিচ, টমেটো দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট একদম কম আঁচে রান্না করলাম। আর এখন কিন্তু আমি লাস্টে ধনেপাতা দিব। ধনেপাতা দিয়ে কিন্তু নামিয়ে নেব, বেশি একটা রান্না করব না। এখন জাস্ট আমি স্ট্যান্ডিং টাইমে একটু দিব 2 থেকে 3 মিনিট, এরপর কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিব। আর এদিক দিয়ে আমি কাঁচা টমেটোটা ভাজি করে নিলাম। এই কাঁচা টমেটো ভাজি খেতে যে কি ভীষণ মজা লাগে তোমাদের কি বলবো। তো অনেক বন্ধুরাই কিন্তু আমার জানে না আসলে কাঁচা টমেটো যে ভাজি খাওয়া যায়, অনেকেই আমি শুনেছি তরকারি দিয়ে খায়। কিন্তু আমি যাদের কাছে শুনেছিলাম তখন আমিও একটু অবাক হয়েছিলাম, কারণ আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি আমার মা, খালা, চাচি, মামি, ফুপুদের সবাইকে আর কি কাঁচা টমেটোটা ভাজি খায়, কিন্তু কখনো তরকারির সাথে খেতে দেখিনি। তো এই যে দেখো, এদিক দিয়ে কিন্তু আমি তরকারিটা নামিয়ে ফেলেছি আর আমার ভাজিও কমপ্লিট। তো রান্নাবাড়া কিন্তু সব কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি গোসল করে আসলাম। আর এই উইন্টারে আমি আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কিভাবে আমার স্কিনটাকে টেক কেয়ার করি, সেটাই তোমাদের মাঝে আজ একটুখানি শেয়ার করলাম। আমার একটা আপু আছে, প্রায় সময় আমাকে ভিডিওতে বলে যে ময়না পাখি, তুমি কিভাবে তোমার স্কিনটাকে ভালো রেখেছো। আমি জানি সে হয়তোবা দুষ্টুমি করে কথাটা বলে, কিন্তু যাই হোক, যেহেতু আমাকে কয়েকবার বলেছে, তো ভাবলাম যেহেতু আমি স্কিনটাকে একটু কেয়ার করি, তাহলে সেটা আমার বন্ধুদের মাঝে শেয়ার করতে সমস্যাটা কি। আমি অনেককেই দেখেছি যারা নিজেদের প্রতি কোনো যত্ন নেয় না, একদম উদাসীন। সেই সব আপুরা হয়তোবা আমার এই ভিডিওটা দেখলে একটু হলেও উৎসাহিত হবে নিজেকে একটুখানি প্যাম্পার করার জন্য। আসলে আমাদের প্রতিটা নারীরই উচিত নিজেকে একটুখানি সময় দেয়া। শুধু ঘর সংসার, হাজব্যান্ড, বাচ্চা কাচ্চা এগুলো করেই চলবে না, নিজেরও কিন্তু একটুখানি যত্ন নিতে হবে। নয়তো কি হবে জানো, দেখা যাবে পুরো শীতে তোমার স্কিন ফেটে চৌচির, মুখ ফেটে গিয়েছে, ঠোঁট ফেটে গিয়েছে, হাত পা ফেটে গিয়েছে। আর এভাবে যদি আমরা প্রতিদিনই একটু একটু করে কিছু না কিছু ব্যবহার করি, তাহলে কিন্তু এই শীতে বা 12 মাসে বলা যায় আমাদের স্কিনটা কিন্তু খুব ভালো থাকবে। তো আমি যেগুলা করি, প্রথমেই কিন্তু দেখা যায় আমি গোসল করে আসার পর একটা সানস্ক্রিন লাগিয়ে নিই। আমাদের কিন্তু সবসময় মুখে সানস্ক্রিন লাগানো উচিত। আসলে অনেকে বলে যে সানস্ক্রিন কি বর্ষার সিজনে বা ঘরে থাকলে কি লাগাতে হয়। অবশ্যই ঘরে থাকলেও সানস্ক্রিনটা কিন্তু আমাদের ব্যবহার করতে হয়। এরপর কিন্তু আমি মুখে একটা সিরাম ইউজ করেছি। এই সিরামটা খুবই ভালো মুখের জন্য, বিশেষ করে পোর্স মিনিমাইজ করে, এরপর হচ্ছে বলিরেখা কমায়, আরও অনেক অনেক গুণ আছে, সেটা তোমাদের আমি নাই বললাম। এরপরে কিন্তু আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি পন্ডসের। পন্ডসের এই ময়শ্চারাইজারটা একটু জেল টাইপের, এটা খুবই ভালো। এরপরে দেখো, আমাদের হাতে পায়ে কিন্তু আমরা কি করি, হয় তেল মাখি, নয় লোশন মাখি, না হয় ভ্যাসলিন দিই অনেকে, তাই না? কিন্তু আমি বলবো সবচাইতে তোমরা যদি ভালো একটা ফলাফল পেতে চাও, তাহলে আমি বলবো প্রথমে কিন্তু একটা ভ্যাসলিন নেবে। এরপরে ভ্যাসলিনের সাথে তোমরা এবার তেল নিতে পারো বা লোশন নিতে পারো বা যে কোনো ময়শ্চারাইজার একসাথে মিশিয়ে এরপর তুমি হাতে, পায়ে, গলায়, মানে ফুল বডিতে ইউজ করতে পারো। দেখবা অনেক সময় বেশি শীতে কিন্তু আমরা শুধু যদি ভ্যাসলিন আর কি মাখি স্কিনটা কেমন যেন আঠা আঠা হয়ে যায়। আবার দেখবা লোশন যদি মাখো, তোমার লোশনে কোনো কাজ করে না, একটু পরে দেখবা শরীরে ট্যাগ পড়ে গেছে। আর এভাবে যদি তোমরা একটু ময়শ্চারাইজারের সাথে বা কোনো লোশনের সাথে একটু ভ্যাসলিন মেখে নাও, এতে করে কিন্তু লোশনের নিজস্ব একটা আর কি সুঘ্রাণ আছে, ওই ঘ্রাণটা কিন্তু তোমার বডিতে রয়ে যাবে। এরপরে লাস্টে আমি চুলের যত্নে যেটা করি, আমি কিন্তু আর কি চুলটা শ্যাম্পু করে আসছি, আর শ্যাম্পু করার আধ ঘন্টা আগে আমি চুলে একটা তেল দিয়েছি। এই তেলটা আমি অবশ্য তোমাদের আগে দেখিয়েছিলাম। আমি কিন্তু শুধু নারকেল তেল না, আমি প্রায় 5-6টা তেল মিক্সড করে এরপরে আর কি ওভেনে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড আমি গরম করেছিলাম। এরপরে কিন্তু আমি পুরো চুলে মাসাজ করেছি। মাসাজ করে আমি আধ ঘন্টা, 1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম, মানে এই ফাঁকে আমি ঘরের কাজকর্মগুলো করে নিয়েছি। এরপরে কিন্তু আমি শাওয়ার নিয়েছি, শ্যাম্পুও করেছি। আর আমি যেদিন শ্যাম্পু করি সেদিন কিন্তু অবশ্যই আমি একটা হেয়ার সিরাম ব্যবহার করি। তো তোমরা বলতে পারো যে অনেকেই হয়তোবা বলবে যে এত কিছু আমাদের কেনার আসলে সামর্থ্য নেই বা আমরা এত কিছু ব্যবহার করি না। তবে আমি বলবো তোমরা চাইলে চুলের যে ই ক্যাপ আছে, সেই ই ক্যাপের থেকে তেলটা বের করে 1 থেকে 2টা ই ক্যাপ নিলে কিন্তু হয়ে যায়। এরপর পুরো আর কি মাথার তালু থেকে চুলের ডগা পর্যন্ত সম্পূর্ণ চুলে যে আমি যেভাবে মাসাজ করছি এভাবে মাসাজ করে দিতে পারো। এতে করে কিন্তু চুলটা খুব শাইনিং হবে, সিল্কি হবে, আর চুলে কিন্তু কোনো জট থাকবে না। এই যে দেখো, আমার এই সিরামটা খুবই ভালো। আমি তোমাদের নামটা বলেই দিই, এটা হচ্ছে ফ্যান্সির একটা সিরাম, খুব ভালো একটা কাজের জিনিস।
যাই হোক, এই যে দেখো আমার চুলটা কিন্তু জাস্ট আমি হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, খুব সুন্দর চুলটা সেট হয়ে গিয়েছে। আর সম্পূর্ণ স্কিন কেয়ার করার পরে কিন্তু আমার স্কিনটা অনেকটাই গ্লো করছে। এরপরে দেখো দুপুরবেলা আমি যে রান্না করেছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এত সুন্দর করে মাছটা রান্না করলাম, ভাজিটা রান্না করলাম, এখন তোমাদের সাথে যদি একটু শেয়ার না করি তাহলে কি ভালো লাগবে? বিশ্বাস করো বন্ধুরা, মাছটা যে কী পরিমাণ মজা হয়েছে কি বলবো। আমি ওই যে আগে বললাম কখনো রান্না করি না এইভাবে কষিয়ে, এই ফার্স্ট টাইম রান্না করলাম। তবে তোমাদের আমি আশ্বাস দিচ্ছি তোমরাও কিন্তু এভাবে রান্না করে খেতে পারো, আশা করছি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, খেতে খেতে এখন তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তো তার আগে বলে নিচ্ছি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।